তাহলে আজকে তোদের যেটা শুরু করবো হচ্ছে ধাতু বিদ্যা। নামটা শুনেই বুঝতে পারছিস যে ধাতু সম্বন্ধে যে বিদ্যা সেটাকে বলে ধাতু বিদ্যা। অ্যাকচুয়ালি সেটাই, এখানে তোরা সেটাই পড়বি। আজকে আলোচনা করবো কি ধাতু নিয়ে। এবারে তোদের এখানে মেনলি আছে কি চারটে ধাতু: লোহা, তামা, যেটা ইংরাজি নামও জানিস তোরা, আয়রনকে বলে লোহা, তামা বলে কপার, জিঙ্ক বা দস্তা, অ্যালুমিনিয়াম। এইগুলো নিয়ে বেশিরভাগ তোদেরটা আছে। এবারে ধাতু কি তোরা অনেকেই জানিস হয়তো। ধাতু কি, সাধারণ যে ধাতু হয় সেগুলো কি হয়, চকচকে হয়, কঠিন হয়। আরো যেটা পড়েছিস তোরা কি হয়, তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। এগুলো হচ্ছে ধাতুর মেনলি তোর কি বলে, যেগুলো দেখেই বোঝা যায়, যেমন লোহা, সোনা, তামা, দস্তা। এগুলো সব কি হচ্ছে, কারেন্ট পরিবহন করে, মানে তড়িৎ পরিবহন করে, কঠিন হয়, চকচক করে, শাইনি হয়। এবার হ্রাস পড়ে গেলে বা সেই পরিবেশের সঙ্গে বিক্রিয়া করে দিলে সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি এরকম টাইপের হয় এদের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি হয় সেটা তোদের খুব একটা জানার দরকার নেই, যে এদের বাইরের কক্ষে মানে একটা বা দুটো তোর ইলেকট্রন থাকে, যেগুলো সহজেই কি হচ্ছে ইলেকট্রন বর্জন করে বা গ্রহণ করে সহজেই পরিণত হতে পারে। সেটা তোদের নেই, জানার দরকার নেই। মেনলি তোরা জেনে রাখ যে এগুলো হয় কঠিন, চকচকে, তাপ ও তড়িতে সুপরিবাহী। এইগুলো তোর মেনলি বৈশিষ্ট্য, মানে যেগুলো তুই দেখে বুঝবি এগুলো মানে ধাতু না অধাতু। এবারে যেটা বললাম যে তোদের কি আছে, লোহা আছে, তামা আছে, দস্তা আছে, অ্যালুমিনিয়াম আছে। তোদের মেনলি এইগুলো আছে, এই ধাতুগুলো আছে তোদের। এবার এইগুলো পড়তে হবেটা কি, এইগুলো পড়তে হবে হচ্ছে প্রথমত পড়তে হবে এদের ব্যবহার। তোরা বেশিরভাগ সবাই জানিস। আর দেখবি এগুলোর যাই বল ব্যবহার, দেখবি সেই বাসনপত্র, মানে এগুলো হচ্ছে কমন জিনিস আর কি। বাসনপত্র, আসবাবপত্র, এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। সব চারটাই দেখবি একই রকম আছে ব্যবহার। কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন যেটা করে, তোকে একটা পার্টিকুলার লিখে দিল যে প্লেনের ডানা তৈরি করতে, বা ধর অন্য কিছু লিখে দিল যে এইটা তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়। সেটা পড়লে তোকে একটু পড়তে হবে পুরোটা। বাট যদি পড়ে তামার ব্যবহার লেখো, সবাই জানি যে তামার আসবাবপত্র হয়, মানে এটা কমন। তামারও হয়, অ্যালুমিনিয়ামের হয়, কাঁসারও হয়, সবের। 2 নম্বর, এখান থেকে একটা কোশ্চেন যেটা আসে, প্রায়ই আসে, এবারেও আসবে 1 থেকে 2 নম্বরের। সেটা হচ্ছে কি, প্রথমটা বললাম তোদের ব্যবহার, 2 নম্বর হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর মানে হচ্ছে কি না, তুই একটা ধাতু হবে না, সেখানে কি হবে, ধাতু সংকর। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আমি বারবার বলছি আসবে, একটা শর্ট কোশ্চেন একটা আসবেই। ধাতু সংকর, বা এটাকে সংকর ধাতুও বলে, একই জিনিস, ধাতু সংকর বা সংকর ধাতু। এখানে কি হয়, একটা নয়, দুই বা ততোধিক ধাতু। মানে হচ্ছে এখানে কি হবে, দুটো মিনিমাম দুটো হতেই হবে, বা তার বেশি হতে পারে, 3টে হতে পারে, 4টা হতে পারে। অনেকগুলো ধাতু মিলিয়ে কি হচ্ছে ধাতু সংকর গঠিত হয়। এর কাজ কি, মানে কেন ধাতু সংকর তৈরি করবো, আমার তো লোহা আছে, তামা আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, আরো অনেক কিছু আছে, আর তোদের এখানে 4টে আছে। তো আমাদের ধাতু সংকর কেন দরকার, কেন আমরা ধাতু সংকর করবো কেন, তার কারণ হচ্ছে এই ধাতু সংকর যদি তৈরি করিস, এর স্ট্রেংথ অনেক বেড়ে যায়, অনেক দিন ধরে টেকে, জলবায়ুর হাত থেকে রক্ষা পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, অনেক কিছু হয়। সেগুলো হচ্ছে তার জন্য হচ্ছে কি করে, ধাতু সংকর বা সংকর ধাতু তৈরি করে। এবারে তোদের ধাতু সংকর যেগুলো আছে সেগুলো কি হচ্ছে এই চারটা দিয়েই আছে। মনে তোরা বলবি যে লোহার সঙ্গে আর কার হয় ধাতু সংকর কি হয়, তামার ধাতু সংকর কি হয়, দস্তা ধাতু সংকর কি হয়, অ্যালুমিনিয়ামের ধাতু সংকর কি হয়, সেইগুলো তোদের মেনলি আছে। আর এখান থেকেই তোদের কোশ্চেন আসবে একটা। তোদের দেখবি যে কোনো তোরা বই ফলো কর, যা ইচ্ছা বই ফলো কর, থাকবেই এটা। আর এখান থেকে কোশ্চেনও তোদের আসবেই, ঠিক আছে, এটা বলার কিছু নেই, তোদের আসবেই। আমি জাস্ট একটা দেখাচ্ছি, ধর যেমন বললাম আমি লোহা, তাহলে আমার লোহাটা কি, লোহাটা হচ্ছে ধাতু। কারণ একটা আছে শুধু লোহা, আয়রন বা এফি, যেটা ইচ্ছা মনে রাখতে পারিস। সব সময় এগুলো সংকেত মনে রাখিস, কারণ তোদের বেশি নেই, 3-4টেই আছে, সংকেত মনে রাখতে কোনো কিছু যায় আসবে না। লোহার সংকেত হচ্ছে আয়রনও বলে, অনেকে সবাই জানিস আয়রন বলে, আর সংকেত হচ্ছে কি এফি। এবারে তাহলে লোহার যদি তুই সংকর ধাতু তৈরি করতে চাস, তাহলে বুঝতেই পারছিস একটা ধাতু তোকে লোহা হতেই হবে, তাই না? কারণ তুই লোহার তৈরি করছিস ধাতু।
ধাতু সংকর। এখানে হচ্ছে কি কি দিয়ে ধাতু তৈরি হয়েছে, উপাদান কি, আর হচ্ছে ও সংযুতি। আর আমি ব্যবহারটা এখানে লিখছি না, তোরা পড়ে নিবি, আমি জাস্ট বলে দেবো, তোরা পড়ে নিবি। আচ্ছা, এখানে কি লিখেছি আমি, ধাতু মানে কোন জিনিসটা, ধাতু সংকর মানে হচ্ছে এর সঙ্গে তুই আর কি মেশাচ্ছিস তার ফলে কিছু একটা উৎপন্ন হবে, সোজা কথা। সেটা হচ্ছে ধাতু সংকর। এখানে হচ্ছে ধাতু সংকরের নাম, শুধু নাম। আর এখানে কি উপাদান মানে হচ্ছে যেটা বললাম, কি মেশাচ্ছিস তুই, লোহা আর কি মেশাচ্ছিস। আর সংযুতি মানে কি, কতটা মেশাচ্ছিস, কত পার্সেন্ট, মানে লোহা কতটা আছে। মানে হচ্ছে তুই ধর আমি বললাম যে লোহা আর নিকেল মেশাচ্ছিস, আমি বললাম জাস্ট একটা লোহা নিকেল মেশাচ্ছিস তুই। এবারে তাহলে আমি জাস্ট একটা প্রথমে লিখে দিই একটা, তাহলে বোঝা যাবে। সবাই তোরা পড়েছিস, পড়েছিস মানে ইউজও করিস সবাই, সেটা হচ্ছে কি স্টেনলেস স্টিল। সবাই ইউজ করিস তো এটা নাকি, স্টেনলেস স্টিল। তাহলে এটা কি, এটা স্টেনলেস স্টিল হচ্ছে কোনো একটা ধাতু নয়, এটা এটা কি ধাতু সংকর। কেন তৈরি করা হয় স্টেনলেস স্টিল, তার যদি তোরা দেখে থাকিস দেখবি, স্টেনলেস স্টিল তুই এমনি মানে বাইরে ফেলে রেখে দিবি, তাতেও দেখবি কয়েক বছর চলে যাবে, কোনো মরচা পড়ে না সাধারণত। কিন্তু তুই ওই একই জিনিস একটা যদি লোহা ফেলে রেখে দিস, দেখবি 3-4 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে মরচা পড়ে যায়। তাহলে বোঝা গেল স্টেনলেস স্টিল কেন মানে তৈরি করা হয়, যে যাতে হচ্ছে এটা স্ট্রেংথ খুব মানে ভালো হয়, পরিবেশের সঙ্গে মানে সজাতে রিয়েকশন না করে, সৌন্দর্য বৃদ্ধি হয়, অনেকদিন দীর্ঘস্থায়ী হয়, সেই জন্য ধাতু সংকর তৈরি করে। এবারে কি কি উপাদান লাগে, মানে এই যে স্টেনলেস স্টিল আমরা তৈরি করব, তার জন্য কি কি লাগে, সেটা হচ্ছে কি লোহা লাগে, লোহা তো লাগবেই, কারণ আমি লোহারই তো ধাতু সংকর লিখেছি, লোহা তো লাগবেই। আর কি কি লাগে, ক্রোমিয়াম লাগে। আর কি কি লাগে, নিকেল লাগে। তাহলে আমরা লিখেছি কি কি লাগে, লোহা লাগে, ক্রোমিয়ামের জন্য সিআর, নিকেলের জন্য এনআই। দেখ নামগুলো লিখলে অনেক বড় হবে, তোরা পরীক্ষায় এই যে যেগুলো লিখেছি এইগুলো লিখলেও ফুল নাম্বার পাবি। যদি তোরা পুরোটা লিখিস লোহা, ক্রোমিয়াম, নিকেল, সেটা লিখলেও ফুল নাম্বার পাবি। এইগুলো হলো কি কি উপাদান। তারপরে আমি আসছি কি সংযুতি, মানে কত করে থাকে, কত পার্সেন্ট। লোহা থাকে 73%-এর মতো, কোনো বই 70% থাকতে পারে, কোনো বই 74% থাকতে পারে, আশেপাশে আর কি। ক্রোমিয়াম থাকে 18%-এর মতো, আর নিকেল থাকে কি 8%-এর মতো। যাই মানে এইগুলো যে আছে, তোরা যেই বই থেকেই ফলো কর, সেই বই থেকেই লিখিস। যদি আমার মানে এই লেকচারটা ফলো করিস, লেকচার অনুযায়ী সব লিখিস, মানে এরকম করিস না যে লোহাটা এখানে 73% লিখে দিয়েছিস, ক্রোমিয়ামটা অন্য বই থেকে কিছুটা পার্সেন্ট লিখে দিয়েছিস, নিকেলটা আরেকটা বই থেকে কিছুটা পার্সেন্ট লিখে দিয়েছিস, এরকম করিস না। যেটা লিখবি একটা বই থেকে লিখবি, বোঝা গেল। এবারে আর বাকি অন্য কিছু থাকে, যাই মেন হচ্ছে প্রথমে তিনটে। এবারে এটা গেল কি স্টেনলেস স্টিল, এরকম অনেক আছে। আর একটা ধর বললাম আমি যা ইনভার, ইনভার। তো ইনভার যেটা, এখানে কি কি থাকে, এখানে থাকে হচ্ছে লোহা যেটা হচ্ছে Fe, এটা থাকে 64%-এর মতো। আর থেকে কি নিকেল থাকে 36%। আর সামান্য পরিমাণে কার্বন থাকে, ঠিক আছে। মেনলি এই দুটো, লোহা 64%, Fe, নিকেল এনআই থাকে 36% মতো। লোহার এই দুটো মেনলি ইম্পর্টেন্ট। আরো একটা আছে ম্যাঙ্গানিজ স্টিল বলে, না যদি যে করবি সব করতেই পারিস, বাট যারা করবি না একটা দুটো করবি, এই দুটো করবি, ঠিক আছে। দেন হচ্ছে লোহা হয়ে গেল। এবারে পড়বো কি আমরা, তামা। এই যে আগেরটা লিখেছি দেখ, লোহা হয়ে গেল, তারপরে কি আছে তামা। তামা, তামাকে বলা হয় কি, ইংরেজি বলা হয় কপার, সেই জন্য সিইউ, সিইউ কে বলা হয় তামা বা কপার, ঠিক আছে। আর তোদের সবাই বই আছে না সবার নাকি, হ্যাঁ। দেখ তোদের বইয়ে দেখ সবগুলোই থাকবে দেখ,
কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, তো এগুলো বই দেখে পড়ে নিবি, নাহলে বেকার বলা দরকার নেই, কারণ এখানে বোঝার কিছু নেই। এখানে বোঝার যেটা সেটা হচ্ছে কি ধাতু সংকর, কারণ হচ্ছে এগুলো তো আমি যা লেখাবো বইয়ে তোদের একই থাকবে, শুধু বোঝার এটাই যে এখান থেকে কি কি কোশ্চেন আসবে আর কি পড়তে হবে, সেটা হচ্ছে কি ধাতু সংকর কি পড়তে হবে তোকে, আর এটা কেন দরকার সেটা আমি বলেছি, যে দুই বা ততোধিক ধাতু মিলে যে কঠিন পদার্থটা বা মিশ্রণটা যেটা তৈরি করে তাকে বলা হয় ধাতু সংকর বা সংকর ধাতু। এবার ধর যদি উদাহরণ পড়ে, উদাহরণ দিয়ে দিলি একটা স্টেনলেস স্টিল বা ইনভার কিছু একটা, এতগুলো বই দেখবি বহু আছে, মানে 10টা 12টা আছেই বই, প্রতিটা দেখবি 2-3টা করে আছে, তার 2-3টা করে হলে কত হবে, 3টা করে 3 4 12 বা 10টা এরকম হবে সামথিং। এবার যেটা আছে একটা জাস্ট উদাহরণ দিয়ে দিতে পারিস। তারপরে কোশ্চেন হচ্ছে কেন দরকার হয় ধাতু সংকর। আমি বললাম যে ধাতু সংকর দরকার হয় তার কারণ কি, না যেইটা তুই তৈরি করতে চাচ্ছিস সেটাকে হচ্ছে কি পরিবেশের হাত থেকে রক্ষা করার জন্য, তার সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধির জন্য, এই 2-3টা পয়েন্ট দিলেই হবে, ধাতু সংকর তৈরি করা হয়। আর এটা পড়বে কত নম্বরে, 2 নম্বরের 1+1 ধাতু সংকর কি, কেন তৈরি করা হয়, 1+1, এটাই যথেষ্ট, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন যেটা পড়বে সেটা হচ্ছে কি, না এই যে উপাদান আর সংযুতি, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন এটা পাবি, আমি এখন থেকেই বলে দিচ্ছি, যে কোনো কিছুটা বলে দেবে তোকে, স্টেনলেস স্টিল, ইনভার, আর সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে কি তোরা কাঁসা পড়েছিস, আমি কিছু কিছু লিখে দিচ্ছি কারণ সেগুলো তোরা পড়বি, যারা হচ্ছে কি বলবো পড়বে না তাদের জন্য, আর যারা পড়বে মানে একটা তো তোকে পড়বেই এখান থেকে, যারা 100% কনফার্ম করতে চাস তাদের সবগুলো পড়তে হবে। আর আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিচ্ছি আমি, বাট এখান থেকে যে 100% পড়বে আমি সেটা বলতে পারছি না। যদি কেউ 100% করতে চাস তাহলে তোকে সবগুলো পড়তে হবে, কারণ বেশি এখানে অলরেডি নেই, দেখবি 10টা থেকে হয়তো 12টা আছে। স্টেনলেস স্টিল আছে 1 নম্বর, ভালো করে পড়বি। ইনভার, পিতল, জার্মান সিলভার, ঠিক আছে। ডুরালুমিন, ম্যাঙ্গানিজ, সেটা না করলেও হবে। আর একটা এখানে ছিল আমি ভুলে গেলাম, যাই হোক এই 4টা 5টা করবি, সেটা না করলে হবে 5টা, 3 2 5টা, এই 5টা করবি, যারা মানে কি বলবো যাদের মোটামুটি ইয়ে দরকার, সাজেশন দরকার, আর যারা এখান থেকে 100% করতে চায় তারা সবগুলোই করতে হবে। আরো হয়তো 4 5টা আছে, 10টা মতো থাকবে হয়তো। এবারে তোরা দেখে নিবি যে কি পরীক্ষায় পড়েছে আগের বারে, তাহলে সেটা বাদ দিয়ে দিবি, একটা বাদ হয়ে গেল, কারণ ওটারও পড়বে না, ওটার চান্স সব থেকে কম। যেটা আগের বারে পড়ে, আর দেখবি আগের বারে পড়েছে কিছু না কিছু একটা, যেটা পড়েছে ওটার চান্স সব থেকে কম, ওটা বাদ দিয়ে দিতে পারিস আরামসে, যত ইম্পর্টেন্ট ওটা বাদ দিয়ে দিতে পারিস। এই হয়ে গেল তোর এইগুলো, আর দেখবি এইগুলো আমি লিখছি না তার কারণ হচ্ছে যেই যা ইচ্ছা বই পড় এগুলো থাকবে 100%, কারণ এখান থেকে একটা কোশ্চেন পড়বি। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি অ্যামালগাম কি। এই কোশ্চেনটা প্রচুর আসে পরীক্ষায়, শর্ট কোশ্চেন প্রচুর আসে প্রচুর। অ্যামালগাম কি, এটা হচ্ছে কি না ধাতু সংকরের যখন একটা উপাদান পারদ হবে, ধাতু সংকরে আমরা কাকে বলেছি, না তো দুটো, মিনিমাম দুটো বা তার থেকে বেশি ধাতু মিলে যখন একটা কঠিন পদার্থ বা একটা মিশ্রণ তৈরি করে তাদেরকে ধাতু সংকর বলে। এবারে ওই ধাতু সংকরের যদি একটি উপাদান, কারণ ওখানে বলেছি না দুটো বা তার বেশি, এবার ওই দুটোর বা তার বেশির মধ্যে যদি একটি উপাদান পারদ হয়, দুটো বা তিনটে বা চারটে যাই হোক আমার জানার দরকার নেই, তার মধ্যে যদি একটি উপাদান পারদ হয় তাকে অ্যামালগাম বা, বা আরো একটা নাম আছে কিন্তু সেই নামটা বেশি পড়ে না, কারণ সেই নামটা বলে দিলে তুই বুঝতে পেরে যাবি, অ্যামালগাম বা পারদ সংকর বলে। পারদ সংকর খুব একটা পরীক্ষায় পড়ে না, কারণ পারদ সংকর বলা মানেই তুই বুঝে যাবি যে সংকর ধাতুর একটা উপাদান পারদ। সব থেকে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে কি অ্যামালগাম।
এই কোশ্চেনে দুটোই একই, অ্যামালগামকেই পারদ সংকর বলে, কিন্তু অ্যামালগাম নামটাই বেশি পড়ে। আর এটা কোথায় ব্যবহৃত হয়? আয়না তৈরি করতে ব্যবহৃত হয়, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়না তৈরিতে, মানে আয়নার পেছন দিকে একটা দেওয়া হয় না, না দেখতেই পাবি না, আয়না তৈরিতে, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। দাঁতের চিকিৎসায় কি করে ব্যবহার হয়? সেটা আমি জানি না, সেটা বইয়ে আছে, বাট আয়না তৈরিতে আমি জানি, কারণ আয়না তৈরিতে পেছন দিকে যে একটা কি করা হয়, একটা সিলভারের একটা কোটিং দেওয়া হয়, যার জন্য তুই যেটা করিস আলোটা রিফ্লেক্ট করে না, আলো দেখতে পেতিস না নিজের ছবি। অ্যাকচুয়ালি আয়নাতে কি করা হয়, কাঁচের পেছনে ওই পারদ লেপা থাকে, মানে পারদ দেওয়া থাকে আর কি, ওই অ্যামালগাম দেওয়া আছে, পারদ সংকর দেওয়া থাকে, সেই জন্য দেখতে পাস, নাহলে দেখতে পাবি না। এরপরে যেটা আমরা পড়বো সেটা কি, এখান থেকে তোদের একটা কোশ্চেন আসে পরীক্ষায়, না প্রায় আসে আর কি। সেটা হচ্ছে খনিজ ও আকরিক। খনিজ ও আকরিক, আগে তোদেরকে বলে দিই খনিজ কি আকরিক কি, এগুলো বলে দিই, তারপরে আমরা এদের এতে যাব। খনিজ হচ্ছে, আমরা এমনি নর্মালি যেগুলো মাটিতে বা ভূগর্ভস্থ যেগুলো হয়, সেগুলোতে কি হয়, সোনা বা রূপো, প্ল্যাটিনাম, এইগুলো মানে এই কয়েকটা কম সক্রিয় ধাতু ছাড়া কি হয়, অন্যান্য ধাতুগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এইগুলো কি হয় না, মানে মাটিতে যে মাটি থাকে, বালি থাকে, এগুলো সব মিলেমিশে থাকে, মানে এরকম নয় যে আচ্ছা ওইখানটায় জিনটা পড়ে আছে নিয়ে চলে আসি তুলে, এরকম থাকে না। এগুলো কি হয়, মাটির সঙ্গে মিশ্রিত অবস্থা থাকে বা বালির সঙ্গে মিশে থাকে। সেইগুলো কি করতে হয়, এনে বিভিন্ন ধর শোধনাগারে বা যেইখানে ধর ওগুলো শোধন করা হয়, সেখানে নিয়ে গিয়ে ওগুলোকে শোধন করে জিনিসগুলো নেওয়া হয়, মানে জিঙ্ক তৈরি হলো বা অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। খনিজ কি, ওই জিনিসটা হচ্ছে খনিজ। না ভূগর্ভে মানে মাটির নিচে বা ভূত্বকে, মাটির উপরে যাই হোক, মোটামুটি মানে কি বলবো, শোধন করা নেই আর কি। ভূগর্ভে বা ভূত্বকে কি করা হয় না, প্রকৃতিজাত যে অজৈব পদার্থ সমূহগুলো রয়েছে, তাদের মধ্যে এক বা একাধিক ধাতু প্রধানত অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থা থাকে, যেটা বললাম মাটি, বালি, কাদা, এদের সঙ্গে মিশ্রিত অবস্থা থাকে। এরকম মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যেটা বললাম যে অ্যালুমিনিয়াম পড়েছে নিয়ে চলে আসে, এরকম ভাবে হয় না, ওগুলোকে শোধন করতে হয়, সেখান থেকে তারপরে অ্যালুমিনিয়াম তৈরি হয়। এই যে ভূত্বকে বা ভূগর্ভে অন্যান্য কোন ধাতুর সঙ্গে মিশ্রিত অবস্থায় রয়েছে, এই জিনিসটাকেই বলা হয় কি, খনিজ। বোঝা গেল? তাহলে যেইগুলো, তার সোজা কথা কি, যেইগুলো মুক্ত অবস্থায় নেই, অন্যান্য কিছুর সঙ্গে অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় আছে, সেইগুলোকে বলা হয় খনিজ। তাহলে অন্যান্য সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, মুক্ত ভাবে থাকে না, তাদের খনিজ বলা হয়। এবারে এর পরের স্টেপ যেটা যে বললাম আমি অলরেডি, যে শোধনাগারে গিয়ে শোধন করব তারপরে পাবো আমরা, সেই স্টেপটাকেই বলে কি আকরিক। না যেই সমস্ত খনিজ দেখে কি করা হয়, সহজে মানে খুব ইজি ভাবে, এবং অবশ্যই হতে হবে লাভজনক, সহজে ও লাভজনক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় বা ধাতু তৈরি করা যায় বা ধাতু শোধন করা যায়, সেইগুলোকে বলে কি আকরিক। তাহলে কি হলো, খনিজ প্রথমে আমি কি বললাম, না খনিজগুলো কি, না যে সমস্ত এক বা একাধিক ধাতু অন্যান্য বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাদের বলা হয় খনিজ। আর সেই সমস্ত খনিজ যেগুলো মিশ্রিত অবস্থায় আছে অন্যান্য বিভিন্ন পদার্থের সঙ্গে, সেইগুলোকে মানে সেই খনিজগুলোকে যদি তুই বা তোরা সহজে ও লাভজনক উপায়ে যদি উচ্চমানের ধাতু নিষ্কাশন করতে পারিস, তাকেই বলা হয় কি আকরিক। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, খনিজগুলো মিশ্রিত অবস্থায় আছে মাটি, কাদা, বালি এদের সঙ্গে, আর সেই খনিজগুলোকে সহজে ও
লাভজনক উপায়, দেখ লাভজনক হতে হবে, কারণ কি তুই যদি লসে তৈরি করিস, ধর আচ্ছা আমি বলছি লাভজনক উপায়ে সবগুলো লিখতে হবে কিন্তু, এক সহজে, দুই লাভজনক উপায়ে, তিন উচ্চ মানের, তিনটা কিন্তু তিনটা বৈশিষ্ট্য আমি বলছি একটু। তাকে আকরিক বলে। আচ্ছা এগুলো আমি বৈশিষ্ট্যগুলো কেন দরকার সেগুলো বলছি আমি। দেখ খনিজগুলো হলো, খনিজ মানে হচ্ছে ধর যেগুলো পড়ে আছে সোজা কথায়, তারপরে কি করছি না ওইটাকে আমরা মডিফাই করছি, মানে শোধন করছি। শোধন করার কাজটা কি, তাহলে শোধন করতে হলে ওই জিনিসটা আমাকে কোনো মেশিনে আনতে হবে বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে শোধন করতে হবে। তো তুই সেখান থেকে ধর আমি বলছি, আমি একটা আকরিকের নাম বলছি বক্সাইট, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা Al2O3, তার সঙ্গে জল থাকে 2H2O, ওটা সংকেত। এবারে তুই ধর ওই মাটির সঙ্গে মিশেছিল, মাটি বালির সঙ্গে মিশেছিল, তুই সেটাকে কি করছিস, বক্সাইট তৈরি করছিস। এবারে বক্সাইট তৈরি করার পর তুই দেখছিস যে বক্সাইটের যা দাম, তো তৈরি করতে তার থেকে বেশি টাকা পড়ে গেছে। তো তুই করবি কেন তৈরি, কারণ তুই তৈরি করছিস যেটা, মানে বক্সাইট যেটা তৈরি করছিস তুই খনিজ থেকে, তার দাম কম, তোর খরচও বেশি হয়ে গেছে, তুই তৈরি করবি কোনদিনও, জীবনে তুই তৈরি করবি না, দরকার নেই আমার, যদি লস হয়ে যায় আমি তৈরি করবো কেন, এক নম্বর। দু নম্বর কি, উচ্চমানের ধাতু তৈরি করা। এবার ধর তুই বক্সাইট তৈরি করছিস, তুই দেখছিস যে মাটির সঙ্গে যেটা ছিল বা বালির সঙ্গে যেটা ছিল সেটা আরো বেশি উচ্চমানের, তো পরে যেটা তৈরি হয়েছে, তাহলে তুই উচ্চমানের ধাতু তৈরি করবি, মানে তুই নিষ্কাশন করবি কেন, আগে থেকেই তো তোর ধাতু তৈরি হয়ে আছে উচ্চমানের, দরকার নেই। সেই জন্য দুটো স্টেপ, এক হচ্ছে লাভজনক উপায় হতে হবে, লস হলে কেউ করবে না। দু নম্বর, উচ্চমানের ধাতু নিষ্কাশন হতে হবে। এই হচ্ছে দুটো স্টেপ, তাকে বলছি কি আকরিক, সেই সমস্ত খনিজগুলোকে বলছে আকরিক, জানিস তো। এটাকে আরো একটা মানে কি বলে বলতে আর একটা তুলনা করতে পারিস এরকম টাইপের, সেই মেয়েদের মেকআপ করার মতো আর কি। যেগুলো খনিজ সেগুলো কি, ধর একটা মেয়ে আছে সে এমনি আছে নর্মাল, মানে কি যেটা ওই যে বললাম যে ভূগর্ভে বা ভূত্বকে এমনি পড়ে আছে, মাটি বালি কাদা এদের সঙ্গে, তেমনি তুইও যদি এমনি থাকিস কি তোরও মুখে সেই কি বলবো জলবায়ু, এপাশ থেকে মাটি ওপাশ থেকে মাটি বালি, বা যদি বাসে করে যাস তার ধুলো বালি এগুলো মুখে টুকে লেগে যাচ্ছে, তাহলে তোর কি হচ্ছে, মুখটা বা গা হাত পা এগুলো কি হচ্ছে, বালি কাদা এইসব লেগে আছে। এবারে যখন মেকআপ করে কি করে, তো সেই ধর সাবান মাখি জানি না কি করে, যাই হোক মেকআপ যখন করে কি করে, তোকে সোজা কথা মুখটাকে ভালো দেখায়, মেকআপের কাজ সেটাই। দেখ এখানেও আকরিকের কাজ সেটাই, তোর সেই মাটি বালি কাদা সেইগুলো লেগেছিল, সেটাকে কি করছিস সেখান থেকে শোধন করে, যেটা মেকআপের কাজও একই, যে ওই যেগুলো লাগিয়েছিল সেইগুলোকে তুলে দিয়ে বা ভালো করে পরিষ্কার করে তার উপরে কি করা, উচ্চমানের ধাতু নিষ্কাশন করা, সেখানে কি হচ্ছে তোর মুখশ্রীটাকে বা তোর মুখটাকে ভালো করে দেখানোর জন্য আর কি, সেই জন্য মেকআপ করা হয়। এখানেও একই, উচ্চমানের ধাতু নিষ্কাশন করার জন্য শোধনটা করা, একই রকম তুই কম্পেয়ার করতে পারিস। এবারে ভাব, তুই ধর মেকআপ করতে, কাউকে একটা মেকআপ করতে এনেছিস, সে এমন মেকআপ করে দিল তোর মুখটা যেমন ছিল তার থেকেও বিচ্ছিরি দেখাচ্ছে, তুই জীবনেও করবি না আর মেকআপ তারপর থেকে। একই জিনিস, তোর যেটা বালি কাদার সঙ্গে লেগেছিল, তুই যখন শোধন করেছিস তারপর দেখছিস আরো জিনিসটা খারাপ হয়ে গেছে, তুই কখনো শোধন করবি না আর, একই রকম পুরো জিনিস করতে পারিস, সেটাকে বলছে আকরিক। এবারে এই যে খনিজ আর আকরিক এদের মধ্যে পার্থক্য পড়ে, আর পার্থক্য এখান থেকে লিখতে পারবি তোরা, খনিজ কাকে বলে আকরিক কাকে বলে, একটা পার্থক্য হয়ে গেল। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে সমস্ত খনিজ আকরিক নয়, কিন্তু সমস্ত আকরিকই খনিজ। এই কোশ্চেনটা পার্থক্যও লিখতে পারবি, দু নম্বরের একটা কোশ্চেনও আসবে যেটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি, কোশ্চেনও লিখে নে, এটা আমি কোশ্চেনও লিখে দিচ্ছি, পরীক্ষায় খুব আসে কোশ্চেন, যেটা হচ্ছে কি, সমস্ত আকরিকই খনিজ
কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে তুলে নেয়। আর এটার অ্যান্সার আমি অলরেডি বলেছি, সেটাই অ্যান্সার, বাট তোকে একটু লিখতে হবে। আচ্ছা, কোশ্চেন লেখা হয়ে গেছে, তাহলে আমি বলি অ্যান্সার। সেটা হচ্ছে, এক্ষুনি আমরা পড়লাম কি, তোকে প্রথমে লিখতে হবে খনিজ কি, আকরিক কি, তারপরে লিখতে হবে এটা কেন। তো আমরা প্রথমেই পড়েছি খনিজ জিনিসটা কি, না যেগুলো ভূগর্ভে বা ভূত্বকে নর্মালি পড়ে আছে, মাটি বালি কাদা এদের সঙ্গে মিশ্রিত অবস্থায় পড়ে আছে, সেগুলো হচ্ছে খনিজ। আর আকরিক কি পড়েছি আমরা, না যেই সমস্ত খনিজগুলোকে সহজে, তারপরে কি হচ্ছে আর কিছু নয়, কম টাকায় মানে লাভজনক ভাবে এবং উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, তাকে বলে আকরিক। তাহলে ভাব, তুই আকরিকটা তৈরি করছিস, আকরিকটা তৈরি হচ্ছে কোথা থেকে? আকরিকটা, আকরিক তৈরি হচ্ছে কোথা থেকে? খনিজ থেকে। কারণ আকরিক তৈরি করতে গেলে তো খনিজ লাগবেই। আকরিক তৈরি হচ্ছে, কেউ বুঝতে না পারলে বলিস, আকরিক তৈরি হচ্ছে খনিজ থেকে। কারণ আকরিকের ডেফিনেশন সংজ্ঞাতেই ছিল কি, যে সমস্ত খনিজ, মানে কি, আকরিক হতে গেলে খনিজ হতেই হবে। কারণ খনিজ থেকেই আকরিক তৈরি হচ্ছে, মানে যেটা বলছি আমি, ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই মানুষ, বোঝা গেল? কিন্তু সমস্ত মানুষ ছেলে নয় বা মেয়ে নয়, সেরকম টাইপের আর কি। কারণ তুই ছেলে হোক বা মেয়ে হোক, সবাই তো মানুষ। কিন্তু মানুষ মানেই যে ছেলে হতে হবে বা মানুষ মানেই যে মেয়ে হতে হবে, এমন কোনো কথা নেই। একই কনসেপ্ট এখানে। আকরিক গুলো তৈরি হচ্ছেই খনিজ থেকে। সেই সেই জন্য কি হচ্ছে, যে কোনো আকরিকই তুই চুজ কর, যে কোনো আকরিক নিয়ে, সমস্ত আকরিকই খনিজ। কারণ হচ্ছে কি, আকরিক তৈরি হচ্ছে খনিজ থেকে। কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। তার কারণ কি? কারণ সেই সমস্ত খনিজকে আকরিক বলে, যেই সমস্ত খনিজ সুলভে লাভজনক ভাবে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়। যদি লাভজনক ভাবে না হয় বা উচ্চমানের ধাতু না হয়, সেই সমস্ত খনিজগুলো কিন্তু আকরিক বলা হয় না। সেই জন্য কি হলো, সমস্ত আকরিকই খনিজ। তার কারণ হচ্ছে আকরিক তৈরি হয় খনিজ থেকে। আর সমস্ত খনিজ আকরিক নয়, তার কারণ হচ্ছে যেই সমস্ত খনিজগুলো লাভজনক ভাবে বা উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় না, তারা আকরিক নয় বা তাদেরকে আকরিক বলা হয় না। সেই জন্য সমস্ত খনিজ আকরিক নয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে আছে ধাতু আর আকরিক, লোহা যেটা লিখেছি রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আরো আছে হয়তো, দুটো করলে হবে মোটামুটি। তামার কপার পাইরাইটস, ম্যালাকাইট, দস্তার জিঙ্ক ব্লেন্ড আর কেলামাইন, অ্যালুমিনিয়ামের বক্সাইট গিবসাইট ক্রায়োলাইট। বললাম এক্ষুনি কোশ্চেন কিরকম পড়বে, তোকে একটা আকরিকের নাম বলে দেবে, যে ক্যালামাইন, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে ক্যালামাইনটা অনেক পড়ে। ক্যালামাইন বা হচ্ছে তোর বক্সাইট গিবসাইটের মধ্যে এগুলো প্রচুর পড়ে আর কি। আর বেশি তো উদাহরণ নেই, 7-8টা উদাহরণ আছে। তো এগুলো বলবে, যে কোনো একটা আকরিক দিয়ে বলবে যে এটি কোন ধাতুর আকরিক, লেখক লেখক বলবে না, কোন ধাতুর আকরিক, 1 নম্বরের কোশ্চেন। তো এখান থেকে, বা যেটা বললাম এখান থেকে ওদেরকে ধাতু সংকরের নাম বলে দেবে, স্টেনলেস স্টিল, টিনভার বা আরো যে কোনো ধাতু সংকরের নাম বলে দেবে। তার মধ্যে কি উপাদান কত পার্সেন্ট আছে, হয় এটা না হলে সেটা, যে কোনো একটা ধরে নে 100% প্রায় পড়ে গেছে, প্রায় 100%, মানে 99.99% আর কি পড়ে গেছে এই পরীক্ষায়। এই পরীক্ষায় পড়বে, টেস্টেও পড়বে, ফাইনাল পরীক্ষায় পড়বে, যে কোনো একটা কোশ্চেন এখান থেকে আসবে। বোঝা গেল? তাহলে আমি আর বলে দিই যে কি কি কোশ্চেন আরো ইম্পর্টেন্ট না এখান থেকে। আজকে আর পড়াবো না, নেক্সট দিন মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা খুব একটা বেশি পড়ে না, আর কোশ্চেনও খুব বেশি হয় না। আর সেই মোর্চে পড়া এগুলো আছে, তোদের পরের দিন পড়ে দেবো। আর গ্যালভানাইজেশন যেটা আগে অলরেডি পড়িয়েছি অলরেডি আর। তাহলে মেনলি 3 থেকে 4টা কোশ্চেন আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন কি, তোরা লিখে নিতে পারিস কোশ্চেন, এখানেও কোশ্চেন লিখে দিই। কোশ্চেন 1 নম্বর কোশ্চেন হচ্ছে,
ধাতু সংকর কি বা কাকে বলে, এর উদ্দেশ্য কি? 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। ধাতু সংকর কি এর উদ্দেশ্য কি, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, এই যে ধাতু সংকর গুলো আছে এর উপাদান আর সংযুতি মানে কতটা পরিমাণে আছে, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, অ্যামালগাম তো ধাতু সংকরের মধ্যেই আছে, বা সব কোশ্চেন পড়তে পারে অ্যামালগাম কি। ধাতু সংকরের যদি একটা উপাদান পারদ হয় তাকে বলে অ্যামালগাম বা পারদ সংকর। তারপরে যে মেন কোশ্চেনটা আছে যেটা আমি লিখেছি অলরেডি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত আকরিকই খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়, কেন লেখো? 2 নম্বরের কোশ্চেন, প্রচুর পড়ে পরীক্ষায়, এটা আমি অলরেডি বলেছি। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে কি, না তোকে যে কোনো একটা আকরিক বলে দেবে, আমি কোশ্চেনটা লিখেই দিচ্ছি কিরকম কোশ্চেন পড়বে। কোন আকরিক থেকে ধাতুর নাম, তোকে মানে হচ্ছে তোকে একটা আকরিকের নাম বলে দেবে, আমি জাস্ট বললাম যে জিঙ্ক প্লেট বা ক্যালামাইন বা কপার পাইরেটস, যে কোনো একটা তোকে বলে দেবে, বলবি যে এটি কোন ধাতুর আকরিক। এই হচ্ছে কোশ্চেন। আর এখান থেকে দেখবি আমি এখন থেকে বলে দিচ্ছি, কোনো না কোনো একটা কোশ্চেন তোরা পেয়ে গেছিস। টেস্ট হোক বা এই পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, যেই পরীক্ষা হোক এখান থেকে কোনো একটা কোশ্চেন পেয়ে গেছিস তোরা। ব্যাস, তোরা পড়বি কিনা সেটা তোদের ব্যাপার। বোঝা গেল? এইটা হচ্ছে আজকে এত পর্যন্ত থাকবে, নেক্সট আরেকদিন হলে শেষ হয়ে যাবে। আর আজকে হলে শেষ হবে না পুরোটা, যদি হবে তার জন্য করাচ্ছি না, নেক্সট দিন শেষ হয়ে যাবে।